নমস্কার বন্ধুরা, আমি চামেলি মণ্ডল। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব, গল্পটির নাম স্খালন। লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প স্খালন। ভ্রুকুটি লাঞ্ছিত মুখে শ্রীমতী এসে বিনা ভূমিকায় বলে উঠলেন, শুনেছ একবার ঠাকুরঝির মেজ জায়ের আদিক্ষেতার কথা? একেই তো অতর্কিত আক্রমণ, তার ওপর আবার ঠাকুরঝির মেজ জা। বুঝতে একটু দেরি লাগে, তারপরই খেয়াল হয় টুলুর মেজ ভাসুর। যে ভদ্রলোকের শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়ে এলাম সেদিন, উল্লিখিত মেজ জা তাঁরই সদ্য বিধবা গৃহিণী। সদ্য বিধবার আদিক্ষেতার নজির মহিলা মহলে অনেক পাওয়া যায়, এবং দ্বীপ্রাহরিক আলোচনার এটি যে একটি বিশেষ মুখরোচক বিষয়বস্তু তাও অজানা নয়। কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক কি, আর শ্রীমতীর এমন উত্তেজিত অবস্থার কারণই বা কি? সবিনয়ে সেইটাই প্রশ্ন করি, হাতের তুলি আর প্যালেট নামিয়ে রেখে। তোমাকে ওর কর্তার ছবি এঁকে দিতে হবে গো, আবিসি ব্যাগার। ওষ্ঠের বঙ্কিম রেখায় একটি সূক্ষ্ম হাসির আভাস এনে কথাটা শেষ করেন শ্রীমতী। উনি নাকি ওর যথাসর্বস্ব খরচ করে 3 তলার ছাতে পতিদেবতার এক স্মৃতিমন্দির গাঁথাচ্ছেন। তার খাট বিছানা, ব্যবহারের জিনিসপত্র সব সাজিয়ে গুছিয়ে অয়েল পেন্টিং ছবি করিয়ে পুজো করবেন। গুরু আশ্রমে টাশ্রমে যেমন থাকে আর কি। সদ্য বিধবার পক্ষে এ হেন মহৎ ইচ্ছা উচ্চাঙ্গের প্রেমেরই পরিচায়ক। বিদ্রূপ করাটা হৃদয়হীনতা। তবে শুনেছি পতিগত প্রাণা বলে কোনো দুর্নাম কখনো ছিল না ভদ্রমহিলার। অসমর্থিত সংবাদে এও যেন কানে এসেছে, প্রিয়তমার বাক্যবাণে বিদ্ধ হয়ে দুবার বিবাগী হতে গিয়েছিলেন ভদ্রলোক। কাজেই ব্যাপারটা হাস্যকর। রং তুলি নিয়েই কারবার বটে, তবে ছবি আঁকি না, ছবি এঁকে খাই। মানুষলোক উত্থিত কোনো ভাব প্রতিমাকে রূপ দেব এ অবসর নেই। নেহাত নরলোক নিয়েই কাজ। বিশ্ব প্রকৃতির দিক থেকে মুখ ফিরিয়ে প্রাণপণে এঁকে চলি মনুষ্য প্রতিকৃতি। তবু লোক মুখে শুনি আমার হাত নাকি অদ্ভুত ভালো। নই বা কেন? রাজা মহারাজাকে খুশি করে মোটা মোটা দক্ষিণাও জুটেছে অনেকবার। প্রদর্শনীতে পুরস্কার পেয়েছে এমন আলেখ্যেরও অভাব নেই। কবে কোথায় নাকি বিশ্বশিল্পী গোষ্ঠীর এক বিরাট তালিকার মধ্যে আমার নাম উল্লিখিত হয়েছিল। আমি দেখিনি, বন্ধু খবর দিয়েছিল। অতএব মিথ্যে বলবো না, নিজের সম্বন্ধে খুব খেলো ধারণা আর নেই। ব্যাগারের কাজ করে দেব এ অসঙ্গত আশা যদি কেউ করে, ভুলই করবে সে। প্রস্তাবটা সব দিক থেকেই হাস্যকর। তাই গা এলানো ভঙ্গিতে বলি, কথাটা তুলছে কে? টুলু নাকি? ঠাকুরঝির আর খেয়ে দেয়ে কাজ নেই, তাই তুলতে যাবে।
তিনি নিজেই খোসামত করছেন ঠাকুরঝিকে তোমায় বলবার জন্যে। চিরটা কাল লোকটাকে জ্বালিয়ে পুড়িয়ে এখন মরণের পর প্রতিভক্তি উথলে উঠেছে। সেই যে বলে না, জন্মে দিলে না ভাত কাপড়, মরলে করবে দান সাগর। এ ঠিক তাই। দুবেলা যাকে গালাগাল না দিয়ে জল খেতেন না, তার অয়েল পেন্টিং করিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করবেন, শুনলে বিষ ওঠে। বুঝলাম স্বাভাবিক নারী প্রকৃতি সম্মত অহেতুক ঈর্ষা ছাড়াও সহেতুক বিরক্তিও একটা আছে বলেই মেজাজ এত বিষ। কি জানি, যদি কথায় পড়ে আমি ব্যাগার খাটতে রাজি হয়ে পড়ি। একেই তো আমার এই কাজটাই তার দু চক্ষের বিষ। বান্ধবীদের বরেরা কেমন চাকরি বাকরি করা স্বাভাবিক জীব, আর তার ভাগ্যে এক কিম্ভূত। এ আফসোস তিনি আমার কান না বাঁচিয়েই করেন। তবু এছাড়া যখন উপার্জনের আর কোনো উপায় আমার জানা নেই, কি আর করবেন? তাই বলে অর্থহীন খাটুনি? বুঝতে পেরে হেসে বলি, আহা, ভদ্রমহিলা হয়তো এখন অনুতাপানলে দগ্ধ হয়েই, তা ফটো এনলার্জ করিয়ে নিলেই তো পারেন। বাঙালি জীবনের যা শেষ পুরস্কার, মৃত্যুর পরে গ্রুপ ফটো থেকে খুঁজে বার করা একখানি ঘষা মুখের ঝাপসা এনলার্জমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তবে আর শুনছে কি? অলৌকিক একটি মুখভঙ্গির সঙ্গে প্রিয়তমা কথাটা প্রাঞ্জল করেন। 60 বছর বয়স হয়েছিল লোকটার, কোনোখানে এক ছিটে ফটো নেই। শুনে আমি অবাক। তবে আমি বা কি করতাম? রং তুলি ক্যানভাস নিয়ে সেইখানে গিয়ে এঁকে আনবার অনুরোধ নাকি? সেই প্রশ্ন করতে যাচ্ছি, শ্রীমতী আগেই উত্তর দেন। মানে অব্যক্ত কথার আনুমানিক উত্তর দেওয়ার অভ্যাস আছে বলেই পারেন। আবদার কি জানো? তুমি তো বুড়োকে দেখেছ অনেকবার, কাজেই ভেবে চিনতে খাড়া করতে পারবে একটা। সাধে বলছি আদিক্ষেতা। সমস্ত ভঙ্গিতে বিদ্যুৎ ঝলক ছড়িয়ে প্রস্থান করেন শ্রীমতী। মেয়েলি ভাষা উচ্চারণ করাটা সভ্যতা বহির্ভূত বলেই চুপ করে থাকি, নইলে আমিও হয়তো ওই বিশেষণটাই ব্যবহার করতাম। কিন্তু চুপ করে থাকতে থাকতে হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে পড়ি। উল্লিখিত ভদ্রমহিলার বিসদৃশ আচরণের সঙ্গে সাদৃশ্য আছে এমন কোনো একটা ছবি হঠাৎ মনের সামনে ভেসে ওঠে। এমন একটা অদ্ভুত প্রস্তাব কবে কোথায় কে যেন করেছিল, মনে ছিল না, মনে পড়ে গেল। বাতাসে পাতা উল্টে পুস্তকের প্রথম অধ্যায়ে ফিরে যাওয়ার মতো ফিরে যাই শিল্প সাধনার প্রথম অধ্যায়ে। ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। অপরওয়ালাদের একান্ত ইচ্ছে পড়ে শুনে উকিল হব, আর আমি বোধ করি নিতান্তই জন্মগত প্রেরণায় অঙ্কন বিদ্যা বিশারদ হবার আশায় আর্ট স্কুলে ভর্তি হবার জন্যে তাদের কাছে দরবার করছি। নানা যুক্তিতর্কের দরাদরিতে বাঁধা আঁটোসাঁটো যুক্তিটা নিয়ে ছবি আঁকব, এ শখ আশৈশবের। ছবি এঁকে খাবো এমন নিষ্করুণ কল্পনা ছিল না। কিন্তু সে যাক,
ওপরওয়ালাদের কাছে বহু কাকুতি মিনতি নিয়ে দরবার করছি, আর পরীক্ষার সময়ে বিশেষ জলযোগের অনুরোধ সম্বলিত ঠাকুমার কাছে পাওয়া 5টি টাকার সদ্ব্যবহার করে কোনো ডেলি প্যাসেঞ্জার আত্মীয়কে দিয়ে কেনা একটি পেন্টিং বক্স ও খানকতক ফুলস্কেপ কাগজ নিয়ে নব উন্মেষিত শিল্প প্রতিভার চাষ করছি। এ ছবি সেই দিনের। স্কুলের খাতায় তখনও বালির কাগজের অতিরিক্ত আভিজাত্য স্পর্শ করেনি, তাই সাদা ফুলস্কেপকেই যথেষ্ট উঁচু দরের ড্রয়িং পেপার মনে হয়েছিল সেদিন। পাথরের মতো শক্ত খটখটে মাঠ কোঠার ঘর, সামনে চওড়া রোয়াক, মাজা ঘষা তকতকে, তার নিচে উঠোন। উঠোন না বলে বাগান বলাই উচিত। এ পাশে তুলসী বন, ওদিকে দোপাটির, মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে মল্লিকার ঝাড়। পাঁচিলের ধারে এক সারি করবী গাছ, গোলাপের সৌন্দর্য নিয়ে ফুটে আছে রাশি রাশি ফুল। বেড়ার দরজার ঠিক মুখেই একটা সাদা টগরের গাছ, ফুলের ভারে তার সবুজ রংটা লুপ্ত। নিচেটায় সাদা চাদর বিছানো। গাছটা শুধু উঠোনের শোভাবর্ধকই নয়, অন্তঃপুরের আব্রু রক্ষকও। তিথিটা বোধ করি বৈশাখী পূর্ণিমা। চঞ্চল বৈশাখী বাতাসে পরিবেশটা কেমন আবেগমুদির। অবশ্য রঙ্গমঞ্চে যে দুটি অভিনেতাকে দেখা যাচ্ছে, তাদের জন্যে এতটা কাব্যিক পটভূমিকার প্রয়োজন ছিল না। তবে ছবিটা কল্পনার নয়, ঘটনার বলেই যথাযথ বর্ণনার। তকতকে রোয়াকে ভারী কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে বসে একটি কিশোর বালক ফলারে ব্যস্ত। সদ্য উপবীতধারী নতুন বামুন এসেছে প্রথম ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণে। তার কাছে মল্লিকা সুরভিত মদির বাতাসের চাইতে ঢের বেশি লোভনীয় মল্লিকা শুভ্র মিহি চিঁড়ের সাহায্যকারী পাকা মর্তমান ও কাঁচা গোল্লা। সামনে নিমন্ত্রণকারিণী সুহাস বষ্টুমী। বষ্টুমীর বয়স অনেক হয়েছে, তবে একদা যে রূপসী ছিল তা দেখলেই বোঝা যায়। বারব্রত যোগতিথি লেগেই আছে সুহাসের, আর আছে কারণে অকারণে ব্রাহ্মণ ভোজনের ঘটা। বয়স্থ ব্রাহ্মণদের ডাকতে সাহস হয় না, না রুচি হয় না, সুহাসই জানে। তবে কিশোর ব্রাহ্মণদের নিমন্ত্রণ করার দিকেই তার ঝোঁক। নিমন্ত্রণ করতে গিয়ে বাড়িতে তাদের অভিভাবিকাদের কাছে নিমন্ত্রণের আবেদনের সঙ্গে নিবেদন করে মনের আকুতি। আমার বালগোপালদের খাইয়ে প্রাণটার মধ্যে বড় তৃপ্তি পাই ভাই, না করতে হবে না। অবশ্যই না করার কথা ওঠেই না, কারণ সুহাস বষ্টুমীকে বাড়িতে ঢুকতে দেখলেই তরুণ ব্রাহ্মণকুল উৎকর্ণ হয়ে থাকত, কার কপাল ফিরছে জানবার আশায়। একসঙ্গে সবাইকে ভোজ দেবে এত সঙ্গতি নেই সুহাসের। তাছাড়া তার ব্রাহ্মণ সেবার মানটা উন্নত শ্রেণীর, তাই পালা করে খাওয়াতো পাড়ার প্রত্যেকটা ব্রাহ্মণ সন্তানকে।
মাঝে মাঝে ননিচোরা ভোজও হতো, সেটা হচ্ছে নেহাত শিশুদের ব্যাপার। কোলে করে নিয়ে এসে নিজে হাতে করে খাইয়ে আঁচিয়ে হাত পা মুছিয়ে কোলে করে বাড়ি পৌঁছে দিয়ে আসতো। আপাতত যে কিশোরটি সুহাসের নিমন্ত্রিত, তার ওপর সুহাসের একটু বিশেষ প্রীতি। কারণে অকারণে যখন তখন তার পালা পড়ে যায়, চক্রগতির নীতি লঙ্ঘন করে। ব্রাহ্মণ ভোজনে বড় নিষ্ঠা সুহাসের। উত্তম ফলারের যা কিছু উপকরণ, কিছুর ত্রুটি রাখে না। আর সেই সব গৃহস্থ দুর্লভ বস্তুগুলি দিয়ে বালিশে তুলো ভরার মতো কোণ ভরাট করে ঠেসে ঠেসে নিমন্ত্রিতদের পেট ভর্তি করতে না পারলে তার মন ওঠে না। আজকেও বেচারাকে প্রায় অচল অনড় অবস্থায় এনে ফেলে দক্ষিণাস্বরূপ পায়ের কাছে একটি আনি রেখে নমস্কার করে সুহাস আশায় আগ্রহে হাস্যোজ্জ্বল মুখে বলে, আমার একটা উপরোধ রাখবে মেজো খোকা? মেজো খোকা এইমাত্র অনুরোধে অনুরোধে প্রায় ঢেঁকি গিলে উঠেছে, তাই উপরোধের কুমির সম্বন্ধে কিন্তু করা চলে না। এক বাক্যে ঘাড় কাত করে। সুহাস একটু ইতস্তত করে সলজ্জ হাস্যে বলে, তুমি তো শুনি খুব ভালো ছবি লিখতে শিখেছ, আমাকে একটা ছবি লিখে দেবে? এই কথা! নতুন শিল্পীর কাছে অনুরোধটাই যথেষ্ট, তার উপর আবার প্রশংসাপত্র সম্বলিত। খুব ভালো ছবির গৌরবে গৌরবান্বিত মহিমার উদারভাবে উত্তর দেয়, কেন দেবো না? এই তো পরশুদিনকে পিসিমাকে বংশীধারী এঁকে দিলাম। বলা বাহুল্য, সুহাসের আবেদনে বংশীধারী বা ননিচোরা অথবা নাড়ুগোপাল জাতীয় কিছু একটা হবেই, এ সম্বন্ধে শিল্পী নিশ্চিত। কিন্তু সুহাস সম্পূর্ণ অন্য কথা বলে। কেমন একটা অপ্রতিভ হাসির সঙ্গে বলে, না না, পট আঁকতে বলছি নে, সে তো কিনলে মেলে, পট নয় ছবি। পট নয় ছবি? ও, তা যাক, তাতেও ক্ষতি নেই। শিল্পী মহোৎসাহে বলে, তাও দিতে পারি। নদীর ওপারে সূর্যি ডুবছে, আকাশে লাল মেঘ, জলে হাঁস আর পদ্ম। আধুনিক কালের প্রবেশিকা উত্তীর্ণ কোনো ছেলের পক্ষে এ সরলতা হাস্যকর, কিন্তু কালটা অতীত আর স্থানটা গ্রাম। না না, ওরকম ছবি নয়। সুহাস কেমন যেন আনমনা ভাবে বলে, কিন্তু সে কি তুমি পারবে? সে বয়সে শক্তি সম্বন্ধে সন্দেহ প্রকাশটা বিশেষ মর্মান্তিক ভাই। কিশোর বালক সজোরে প্রতিবাদে বলে, কেন পারবো না? যা বলবে তাই এঁকে দিতে পারি, বলো না। মানুষের ছবি লিখতে পারো? মানুষের ছবি? হায় পোড়া কপাল, এর জন্যে আবার এত ভূমিকা! মানুষের ছবিতেই তো তার খাতা ভর্তি। অতএব অবজ্ঞা হাস্যে উত্তর হয়, কত চাও? তুমি একটু স্থির হয়ে বসো না, এক্ষুনি এঁকে দিচ্ছি তোমাকে। চাটুজ্জে জ্যাঠার ছবি এঁকেছি, দেখো তুমি। পিসি বলেছে অবিকল হয়েছে। সুহাসের প্রৌঢ় মুখে যেন কৈশোরের ছোঁয়াচ। বিস্ময় আনন্দ আর আগ্রহ ব্যাকুল কণ্ঠে বলে, পারবে বাবা? মানিক আমার, তোমার কাগজপত্র রং টং যা লাগে আমি পয়সা দেব।
অনুকূলকে দে, উ শহর থেকে আনা করিয়ে নিও। ওহ ঈশ্বর, এরপরে তো আর অর্ডার নেওয়া সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। তবু আত্মসম্মান বজায় রাখার খাতিরে উদাসীন গাম্ভীর্যে বলতে হয়, সেসব আমার আছে, ফুরোলে তখন দেখা যাবে। কিরকম আঁকবো বলো? ছোট ছেলে, বুড়ো ভিখিরি, সন্ন্যাসী? সুহাসের মুখ আবার ম্লান দেখায়। ওসব কিছু নয় বাবা, থাকগে, সে তুমি পারবে না বোধ হয়। আহ, কি মুশকিল! পারবো না মানে? বলেই দেখো না ছাই। কি ইচ্ছে তোমার? নিজের ছবি করাতে যাও? হঠাৎ বৈষ্ণবী অদ্ভুত একটা কথা বলে বসে। আমার নয়, আমার বরের। সুহাস বৈষ্ণবীর বর? এতক্ষণে সবটাই ঠাট্টা মনে করে বালক রেগে ওঠে। ধ্যাৎ, সব বাজে। চালাকি হচ্ছে আমার সঙ্গে। তোমার আবার বর কাঁচকলা? না মানিক আমার, চালাকি নয়, সত্যি বলছি। আমার গোপালের দিব্যি। বলো, কাউকে জানতে দেবে না, কাউকে বলবে না, বর আমার আছে। এই অপূর্ব আবেদনে রোমাঞ্চ লাগে। শিল্পী মনে লাগে পুলকের ছোঁয়াচ। আচ্ছা বেশ, করছি, গোপালের দিব্যি। কই, কোথায় তোমার বর? দেখাও দেখি। এরপর সুহাস যা বলে সেটা পাগলেই সম্ভব। বর তার মরে গেছে 3 যুগ আগে, সুহাসের যখন 21 বয়স। দুঃখীর ঘর, কে বা কবে ফটোগ্রাফ তোলে, কে বা সযত্নে বহন করে মৃতের স্মৃতিচিহ্ন। গরিবের ঘরে মরে তো মরেই যায়। তাছাড়া সেকালে অত ফটোমটোর রেওয়াজও ছিল না। সুহাসের বড় অবশ্য যখন মরেছে নিশ্চিহ্ন হয়েই মরেছে। কিন্তু সুহাসের আজ একান্ত প্রয়োজন তার চিহ্নের। দেখেছে লাহিড়ীদের ছোট বউয়ের, দেখেছে মিত্তিরদের মেয়ে কমলবাসিনীর স্বামীর স্মৃতি পূজার সমারোহ, সোনালি ফ্রেমে বাঁধানো কত বড় ছবি। হঠাৎ দেখলে মনে হয় সদ্য তাকিয়ে আছে তোমার দিকে, কাঁটা দিয়ে ওঠে গায়ে। সেই ছবি ঘিরে পরিয়ে দেয় ওরা মল্লিকার মালা, লাল করবীর, মধ্যমণি দেওয়া টগরের গোড়ে, দেয় দোপাটির বিনি সুতোর হার। সুহাসের উঠোনটাই ওদের মার্কেট। হয়তো সুহাসেরই নিকোনো তকতকে দাওয়ায় বসে গেঁথে নিয়ে যায় সে মালা। সুহাস সাহায্য করে ফুলের বোঁটা কেটে দিয়ে, কুড়িয়ে রাখে সাজি ভর্তি করে। আর সমস্ত প্রাণটা হাহাকার করে তার এমনি এক ধ্যানের দেবতার জন্যে। পট নয়, ছবি চাই তার, কমলবাসিনীর স্বামীর ছবির মতো ছবি, যার চোখের দিকে চাইলে মনে হয় জ্যান্ত, তাকিয়ে থাকতে থাকতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। অষ্টধাতুর গোপালের সেবায় আর মন ভরে না। মনের এই হাহাকারকে অপরাধ বলে গণ্য করেছে সুহাস। গোপালের সেবায় আরো বেশি করে নিযুক্ত করতে চেয়েছে নিজেকে। কিন্তু কিছুতেই মন বসে না। গোপাল দূরে সরে যায়। মনকে অধিকার করে ফুলের মালা পরানো একখানা জলজ্যান্ত ছবি, যার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হয় কথা কয়ে উঠবে। অবশ্যই এমন করে গুছিয়ে বলবার ক্ষমতা বৈষ্ণবীর ছিল না, বোঝবার বুদ্ধিও ছিল না গ্রাম্য কিশোরের।
বোধটা পরবর্তীকালের। তখন সুহাসের এলোমেলো বকুনির মধ্য থেকে এইটুকুই আহরণ করতে পারে সে, এমন এক ব্যক্তির প্রতিকৃতি আঁকাতে চায় সুহাস, যে ব্যক্তি 3 যুগ আগে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভরসা শুধু সুহাসের স্মৃতি। তার বর্ণনার ওপর নির্ভর করে একটু একটু করে আঁকতে হবে। সুহাস বিচার করবে ঠিক হচ্ছে কিনা। বলা বাহুল্য, চিত্রকরের উৎসাহ শিখা অনেকক্ষণ নির্বাপিত হয়েছে। কেবলমাত্র প্রতিশ্রুতি আর আত্মমর্যাদার জের টানতেই বলা, হ্যাঁ হ্যাঁ, এতদিন পরে যেন মনে আছে তোমার, সব ভুলে মেরে দিয়েছ। সুহাস ম্লান হেসে বলে, তাই হয়তো গিয়েছিলাম মানিক, কিন্তু জানি না ভগবান কি ছলনা করতে খালি চোখের সামনে এনে দাঁড় করাচ্ছেন সেই মূর্তি। গোপাল সরে যাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছি বেতের ডগার মতন ছিপছিপে গড়ন, আগুন পাড়া রং, আর তুলিতে আঁকা মুখ। আমার ঠাকুমা বলতো সুহাসের সঙ্গে কি যে মানিয়েছে, যেন গৌরাঙ্গ আর বিষ্ণুপ্রিয়ে। সে আমি তোমাকে ঠিক বুঝিয়ে দেব মেজ খোকা, তুমি শুধু তোমার চিত্তির করার জিনিসগুলো নিয়ে চুপি চুপি আসবে এখানে, কেউ যেন টের পায় না। এই নাও 2 টাকা ধরো, কাগজ উড পেন্সিল যা যা লাগে অনুকূলকে বলে দেবে। 2 টাকা? লোভ সম্বরণ করা দুরূহ। পেন্সিল, রবার, ছুরি সব সমস্যার সমাধান হয়। অতএব অর্ডার নেওয়া হয়েই গেল। তাছাড়া বয়সটা আত্মবিশ্বাসের। আত্মশ্লাঘার গৌরব নষ্ট হওয়ার লজ্জাও কম নয়, এবং অসাধ্য সাধন চেষ্টার ক্ষীণ একটু মোহও আছে। প্রত্যহ বৈশাখ দুপুরের প্রচণ্ড রোদে কাণ্ডজ্ঞানহীন শিল্পী তার রাজকীয় সরঞ্জামগুলি সম্বল করে চুপি চুপি এসে হাজির হয় বৈষ্ণবীর ঘরে। তবে ঐশ্বর্যটা কিছু বেড়েছে। ডেলি প্যাসেঞ্জার অনুকূলকে দিয়ে আনানো হয়েছে রবার, পেন্সিল, ছুরি, দিস্তে 2 কাগজ। প্রতিদিন চলে পেন্সিল স্কেচের মহড়া। শেষ হলে হবে রঙের আমদানি। হয় কাগজের শ্রাদ্ধ, চলে মুহুর্মুহু পেন্সিল কাটার ধুম। কিন্তু হায়, কোথায় সুহাসের ধ্যানের দেবতা, কোথায় বিষ্ণুপ্রিয়ার গৌরাঙ্গ? এখন আর অস্বীকার করবার কারণ নেই। কাল্পনিক সেই গৌরাঙ্গ অবতারের মুখাকৃতির সঙ্গে শিম্পাঞ্জির মুখের আদল যতটা ধরা পড়ত, ততটা মানুষের নয়। শিল্পী ক্রমশই দমে যায়। বংশীধারী আঁকার বালাই নেই। মাটির পুতুলটাকে মডেল করে যে অপূর্ব সৃষ্টি সম্ভব, পিসিমা তাতেই পরম খুশি। চাটুজ্জে জ্যাঠার লম্বা দাড়িটা আঁকতে পারলেই হয়ে গেল। ছবি দেখে কপি করাও একরকম। কিন্তু এ কি? ক্রমশ ছেলে মানুষটাও বুঝতে পারে এ নিছক পাগলামি, আর কিছু নয়। হঠাৎ মাথা ফাতাই খারাপ হয়ে গেছে সুহাসের। কিন্তু সুহাসের উৎসাহে ভাঁটা পড়ে না। সে ক্রমাগতই প্রেরণা যোগায়, বাক্যে তো বটেই, কার্যেও। উৎসাহের প্রাবল্যে নিজেই ধরতে যায় পেন্সিলটা।
ডিরেকশন যে মুখের ছাঁচটা এঁকে নাও আগে, লম্বা পাড়া। রোজই ফেরার সময় ছেঁড়া কাগজের দলাগুলো কুড়িয়ে জড়ো করতে করতে বলে, কাল আসবে তো সোনা? একদিনে কি হয়? ছেলে মানুষ, লিখতে লিখতেই হবে। বাড়িতে কেউ জানতে পারেনি তো? লক্ষ্মী বাবা আমার, বলনি কাউকে? লোকে হাসবে। কালকে বরং মাথার চুল থেকেই আরম্ভ করো, সেই ঠিক হবে। চুল পাতলা ছিল বটে, তবে ভারী বাহার ছিল, তেমনি কেয়ারিও ছিল। এসো কাল। পরবর্তী দিনের প্রতিশ্রুতি দিতে ইচ্ছে মোটেই করে না, কিন্তু সুহাসের হাতের মাধ্যমে যে প্রেরণা আসে সেটাও তো তুচ্ছ করবার মতো নয়। তাল তাল দুটো কাঁচা গোল্লা, বাড়িতে যে জিনিস তিল প্রমাণই জোটে না। তাই আবার পরদিন সেই অর্থহীন চেষ্টার পুনরাবৃত্তি। দিনের পর দিন চলে এই ছেলে খেলা। দুদিস্তে কাগজ শেষ হয়ে যায়, আবার আনতে পয়সা দেয় সুহাস। তবু হয়তো এতদিনে নিজেও সে বুঝেছে এর অসম্ভাব্যতা, কিন্তু নেশা ছাড়তে পারে না, এই ছেলে খেলার নেশা। ভোরে ঘুম ভাঙার সময় থেকে প্রতীক্ষা করে প্রচণ্ড দুপুরের এই মনোরম সময়টুকুর জন্য। হয়তো শুধুই ছেলে খেলা নয়, এই ওর স্বামী পূজা। কমলবাসিনীর মতো, লাহিড়ীদের ছোট বউয়ের মতো সাধারণ নিয়মে না হোক, নতুন পদ্ধতিতে। কিন্তু নতুনত্বের নেশাও তো কম নয়। কিন্তু এ খেলায় বালক সঙ্গীর প্রাণান্ত। তবু প্রতিদিনই সে এসে যথাসময়ে হাজির হয়। তা শুধুই কাঁচা গোল্লার আকর্ষণ বললে বেচারার ওপর অবিচার করা হয়। সুহাসের ওপর মমতাও একটা ছিল বই কি। আহা বেচারা, একখানা ছবির অভাবে স্বামীর ধ্যান করতে পারছে না। কিন্তু লুকোচুরির খেলা কতদিন টেকে? ধরা পড়তে হলো। স্কুল নেই, অথচ প্রত্যহ নিদাক দাহনে দহিত হতে কোথায় যায়, এই তথ্য অনুসন্ধান করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলল সবাই। চলল জেরা। এতটুকু ছেলেটাকে খাইয়ে দাইয়ে বশ করে নিজের কি সুবিধে করে নিতে চায় বষ্টুমি? কোনো তুকতাক করবে নাকি? ঠাকুমা ঠাট্টা করে বলেন, কি দাদা, কোনো ছুকরি বষ্টুমির লোভ দেখাচ্ছে না তো? এ পরিহাসে মা বিরক্ত হন। অবশেষে পিসিমার জেরায় সত্য রহস্য উদ্ঘাটিত হয়ে গেল। তারপরই গালে হাত দেওয়ার পালা। কি বললি? ওর বরের ছবি আঁকতে যাস? বরটি আবার এলো কোথা থেকে? বরের ছবি না হাতি? ভারী বিজ্ঞ মাতব্বর পটো পেয়েছেন, তাই সে ওর মরে ভূত হয়ে যাওয়া বরকে কবর খুঁড়ে তুলে এনে আঁকবে। একজন সুরসিকা এমন কথাও বলতে ছাড়লেন না। বরের সংখ্যা তো ওর সীমাবদ্ধ নয়, এটি কোন পক্ষের? কথাগুলোর তাৎপর্য বোঝবার ক্ষমতা তখন ছিল না, থাকা সম্ভব নয়। শুধু আবছাভাবে একটা ধারণার সৃষ্টি হলো। বষ্টুমি খারাপ মেয়ে মানুষ, ওর বাড়িতে 24 ঘন্টা যাওয়া আসাটা গর্হিত। ছবি আঁকাটা ওর ছলমাত্র। সুন্দর টুকটুকে ছেলেটিকে বশ করে নেবার
বাসনাতেই এত ফন্দি ফিকির। অতঃপর সুহাসের বাড়ি যাওয়ার নিষেধ করে একটা দিব্যি দেওয়া হলো তাকে। ওসব মানুষের বাড়ির চৌকাঠ ডিঙোনোও নাকি পাপ। এই আদেশের টানায় সুহাস সম্বন্ধে যা সমালোচনা চলতে থাকলো সেটা আর যাই হোক শ্রুতিমধুর নয়। সেই আসরে সাব্যস্ত হয়ে গেল সুহাস বোষ্টুমির মতো নীচ চরিত্রের স্ত্রীলোক আর এ অঞ্চলে নেই। ওরকম প্রকৃতির মেয়ে মানুষ পাড়ায় থাকলে পাড়া নষ্ট। চাল কেটে বাঁশ উঠিয়ে দেওয়াই উচিত। ওর বাড়িতে আর কোনো ছেলেপুলেকে খেতে পাঠানো হবে না। বামুন খাওয়ানোটা নাকি ছলমাত্র। ছোট ছোট ছেলেগুলোকে বাড়ি নিয়ে যাবার জন্য কোনো গূঢ় কারণ আছে। হয়তো ডাইনি জনচিত কোনো ক্রিয়াকলাপ, তা নইলে সদ্য পৈতে হওয়া ছেলেগুলোর ওপরই বা অত ঝোঁক কেন? এতদিন সুহাসের বাড়ির ফলারে দোষ ছিল না, আর আজ তার বাড়ির ছায়াতেও দোষ। কেন এমন নির্লজ্জ বিচার? কোন কুৎসিত ইতর সন্দেহে এহেন নিষেধ বাণী? সে কথা বেচারা কিশোর শিল্পীর হৃদয়ঙ্গম হল না। শুধু তুকতাক, গুণবশীকরণ, মতলব, বদমাইশি ইত্যাদি শুনতে শুনতে প্রতিদিনের মিষ্টান্নের ডেলা তার বুকের মাঝখানে পাথর হয়ে চেপে রইল। না জানি কি অনিষ্ট ঘটে তার। তারপর বহুদিন আর সত্যি সুহাসের চৌকাঠ ডিঙোনো হলো না। ভয়ে না হোক, লজ্জাতেও বটে। এমনকি ওর পথটাকেও সযত্নে পরিহার করে চলতে হলো। কি জানি, যদি চোখাচোখি হয়ে যায়, যদি দেখা হলেই সে তার সদা হাস্য মুখে অভ্যর্থনা জানিয়ে ডাক দেয়, এই যে মেজো খোকা, এসেছো মানিক? এসো বাবা, আজ গোকুল পিঠে করে রেখেছি তোমার লেগে। দেখা হলো বহু আরাধ্য আর্ট স্কুলে ভর্তি হবার পর, প্রথম পুজোর ছুটিতে বাড়ি গিয়ে। বাড়ি যাওয়ার পরদিন নানা কথার মধ্যে মা আমাকে বললেন, শুনেছিস, সুহাস বোষ্টুমি একেবারে পাগল হয়ে গেছে। দেখে নাকি আর সব সময় মানুষ চিনতেও পারে না। আহা, কি মানুষটার কি পরিণতি! পাপের ফল আর কি। জন্ম পাপ করলি, এখন কি আর দুদিন উপোস কাবাস করে আর দুটো বামুন খাইয়ে সব দোষ খণ্ডে যাবে? জানি না বাবা, তবে শুনলাম নাকি তোর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলেই মেজো খোকা মেজো খোকা করে। তা তোকে সত্যি বড় ভালোবাসতো বুড়ি। তবে দেখিস বাপু, যাসটাস যদি যেন খাসনে কিছু, পাগলের ছোঁয়া খেতে নেই। 6 মাস কলকাতার জল খেয়ে বুদ্ধিতে অনেক পাক ধরেছিল। বুঝলাম আমি একবার সুহাসকে দেখা দিই, এই ইচ্ছে মার। সেদিনের অত দিব্যি দিলেশা বারণ টারণের পর কিছু আর স্পষ্ট অনুরোধ করা চলে না, তাই পাকে প্রকারে ওই নির্দেশ। বুঝলাম কেবলমাত্র পাগলিনীর ওপর সকরুণ মমতাই নয়, এও এক প্রকার প্রায়শ্চিত্ত। ক্ষণিক সন্দেহের দুর্দান্ত ক্রোধে একদিন যে অবিচার করা হয়েছিল তার ওপর, এ তারই প্রতিক্রিয়া। গেলাম একদিন। উন্মত্ত পাগল নয়, ভ্রংশ বুদ্ধি মস্তিষ্কের স্তিমিত মূর্তি, জ্বলন্ত আগুনের নিভে যাওয়া অঙ্গারখানা।
আমাকে দেখেই বুড়োর মতো চোখ কুঁচকে বলে উঠল, কে, মেজো খোকা না? কলকাতা থেকে এসেছো সোনা? দেখে বড় ভালো লাগলো। তাই এইবার তো ভালো ছবি নিকতে শিখেছো। আমাকে একখানা নিকে দেবে তো বাবা? এই দেখো, অনুকূলকে দিয়ে কত কি আনিয়েছি, রং, কাগজ, উড পেন্সিল। বলে কিন্তু ওঠে না। যেমন বসেছিল তেমনই বসেই থাকে চুপচাপ। বসে বসে বিড়বিড় করে কি বলে। মিথ্যা বলবো না, সেদিন সুহাসের অবস্থা দেখে যে ধাক্কা খেয়েছিলাম, এখন ভগবানের অতি বড় নিষ্ঠুরতার পরিচয় পেয়েও তেমন খাই না। নিতান্ত দুঃখেই মনে হয়েছিল ভগবান আছেন না কচু পোড়া। চিরকাল গোপাল পুজো করে এই ফল সুহাসের। পাপের ফল বলে গণ্য করতে পারিনি। পরে বড় হয়ে অনেক তথ্য জেনে, অনেক থিওরি শিখে বুঝেছিলাম পাপেরই ফল। যে দুর্দান্ত বিষ মস্তিষ্কের কোটরে সঞ্চিত হতে হতে মানুষকে করে ফেলে জড় পক্ষাঘাতগ্রস্ত পাগল। সে বিষ সংগ্রহ করেছিল সুহাস অতীত যৌবনের কাণ্ডজ্ঞানহীন দিনে। তাই বার্ধক্যের সীমায় এসে পাগলামির প্রথম স্তরে সে খুঁজে বেড়াচ্ছিল ধ্যানের দেবতাকে। সেই দেবতাকে আঁকড়ে ধরে ফিরিয়ে আনতে চেয়েছিল হারানো জীবনের পবিত্রতাকে। ভদ্র গৃহস্থ ঘরের মেয়ে কমলবাসিনী তার আদর্শ নয়, ঈর্ষার বস্তু। হয়তো এমনই হয়। প্রকৃতি যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি অবহেলায়, প্রত্যেকটি অপচয়ের প্রতিশোধ নিতে বসে, তখন মাথা কোটাকুটির আর অন্ত থাকে না মানুষের। সে আক্ষেপকে লোকে বলে বাতিক, বলে পাগলামি, বলে আদিক্ষেতা। তুলনা করাটা দোষের, তবু অস্বীকার করে লাভ নেই। সুহাসের সঙ্গে টুলুর মেজজায়ের জীবনের ট্র্যাজেডির জাত এক। তাই পাগলামির ধরনটাও দুজনের একই রকম। হঠাৎ সংকল্প করে বসলাম, জীবনের আরম্ভে একবার যে অসাধ্য সাধনের হাস্যকর চেষ্টা করেছিলাম, আবার একবার তার পুনরাবৃত্তি করে দেখব। হয়তো এখন আর তেমন হাস্যকর হবে না। এখন আমার ছবি রাজা মহারাজার কাছে চড়া দামে তো বিকোয়, এক্সিবিশনে প্রাইজ পায়, বিশ্ব শিল্পী গোষ্ঠীর তালিকায় আমার নাম উল্লেখ হয়। চেষ্টা করলে পারবই একটা খাড়া করে দিতে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।